৪৫তম বিজয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। যেখানে জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত তার চারপাশের যে এলাকা সেখানে আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। চেকপোস্ট বসিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজধানী। কনসার্ট হচ্ছে, সবাই মজা করছে, আলোকসজ্জা হচ্ছে, তারপর আগুন নিয়ে খেলা হচ্ছে, এগুলো সবই তো বিজয় দিবসের জন্য। নিজেদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে কিনেছি বলতে গেলে, এটা আমাদের বাংলাদেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত প্রয়োজনে আইন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাপানি নাগরিক হত্যা সহ ৬টি ঘটনায় জেএমবি জড়িত। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সহ মুসলিম প্রধান ৩৪টি দেশের সমন্বয়ে নতুন জোট গঠন সৌদি আরবের। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে এ জোট, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু। সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের ৭ সদস্য সহ নসিমনের ৯ যাত্রী নিহত। এবং প্রতীক বরাদ্দের পর সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। বিএনপি নির্বাচনে মাঝপথ থেকে সরে যাবে না, বললেন ফখরুল। রাত পেরুলেই ১৬ ডিসেম্বর। লাখো শহীদের রক্তে কেনা বাঙালির মহান বিজয় দিবস। ৭১-এর সেই সব বীর সেনাদের স্মরণ করতে এরই মধ্যে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এদিকে শ্রদ্ধা নিবেদনকে নির্বিঘ্ন করতে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। বাঙালির অহংকারের মিনার এখন পুরো প্রস্তুত। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। স্বাধীনতাকে ছিনিয়ে আনতে যারা জীবন দিয়েছেন অকাতরে, তাদের রক্তঋণের শ্রদ্ধায় ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। প্রতি বছরের মতো বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আর তাই সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি নাশকতার বিষয় মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তার পরিধি। চারপাশের যে এলাকা সেখানে আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন তল্লাশি করছি এবং বিভিন্ন জায়গায় প্রহরা চেকপোস্ট বসিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। লাখো শহীদের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার দিনভরে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে মঙ্গলবার সন্ধ্যার আগেই সব কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ইতিমধ্যে সুসম্পন্ন করা হয়েছে। তাছাড়া নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন স্মৃতিসৌধের চতুর্দিকে সিসি ক্যামেরা দ্বারা স্থাপন করেছে। র্যাব পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন এসএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার পরপরই শুরু হবে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহ সরকারি বেসরকারি ভবনকে সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়। এছাড়া রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতেও করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে রাস্তার দুধারে ওড়ানো হয়েছে লাল সবুজের জাতীয় পতাকা। বিজয়ের ৪৫ বছরকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানের বর্ণিল ও ঝলমলে এই আলোকসজ্জা দেখতে ভিড় করছেন সব বয়সী মানুষ। আমার বাবা তার নাতনিকে নিয়ে রাতের বেলায় বিজয় দিবসে লাইটিং দেখানোর জন্য বের হয়। তারপরে যে রাতের বেলা যে ২:৩০ পর্যন্ত এত মানুষ থাকে, কনসার্ট হচ্ছে, সবাই মজা করছে, আলোকসজ্জা হচ্ছে, তারপর আগুন নিয়ে খেলা হচ্ছে, এগুলো সবই তো বিজয় দিবসের জন্য। নিজেদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে কিনেছি বলতে গেলে, এটা আমাদের বাংলাদেশ। সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো ইভেন আমাদের এক্সাম শেষ করার সত্ত্বেও বাসায় না গিয়ে আজকে ঘুরে ঘুরে দেখতেছি।
যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক কথা জানান। তিনি আরও বলেন, সংবিধান অনুসারে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করা না গেলে ভবিষ্যতে আইন তৈরি করে এগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পদ ইনশাল্লাহ বাজেয়াপ্ত হবে। আমাদের মন্ত্রণালয় সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি, যাতে আইনানুগভাবে বর্তমান সংবিধান অনুসারে যদি বাজেয়াপ্ত করা না যায়, তার ভবিষ্যতে আইন তৈরি করে হলেও সেগুলো যাতে বাজেয়াপ্ত হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবে। জামাতে ইসলাম ধর্মীয় দল হিসেবে নয়, তারা যুদ্ধাপরাধী দল হিসেবে যাতে ভবিষ্যতে রাজনৈতিক অধিকার যাতে না পায় বাংলাদেশে, সেই উদ্যোগও আমাদের মন্ত্রণালয় গ্রহণ করছে। বিপিএল এর ফাইনালে মিরপুরে কুমিল্লায় বিপক্ষে টস হেরে ব্যাট করছে বরিশাল। That sort of thing help? Yeah, you know, looks to me a bit due. And they've been coming in their droves. Very good evening to Danny Morrison. Evening, Shamim. Trying to dig it out. That's half a stop there. Tension. Oh, wait a minute! There's the two love a bit of air on those. That's what the crowd have come to see. Big shots. There's the. Oh, that's going to be close. Yes, it's gone. Try to. Afternoon. Mentioned the. Takes a bit of time opening his account at times. Yeah, it took what, a dozen. দর্শক, সন্ধ্যার সময়ের শেষাংশে জানিয়ে দিব মাশরাফি রিয়াদের শেষ লড়াইয়ের গল্প। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাসহ এই অঞ্চলের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া 6 ঘটনায় জেএমবির সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। সকালে তার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, জঙ্গি তৎপরতায় রংপুর দিনাজপুর অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। তথ্য উপাত্ত আমাদের কাছে সংগৃহীত হয়েছে, সেতে করে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এগুলো জেএমবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তবে তাদের মদতদাতা বা পৃষ্ঠপোষক হিসাবে অন্য কারো এটার সাথে জড়িত থাকতে পারে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমার মনে হয় যে এগুলো বেরিয়ে আসবে। ঘটনা যেগুলো ঘটেছে সেই জন্য আমরা দেখলাম যে রংপুরে কয়েকটি ঘটনা ঘটেছে, দিনাজপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। সেই হিসেবে আমরা এই দুটি জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ ভাবছি। তবে এই ঘটনাগুলো যে কোনো জায়গায় ঘটতে পারে, তারা কিন্তু স্থান বদল করে, তারা টার্গেট চেঞ্জ করে। জঙ্গিদের মদত দেওয়ার প্রমাণ মিললে পাক কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না তারা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতার মোড়কে এদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা নতুন কোনো ঘটনা নয়। গত 29 নভেম্বর রাজধানীর উত্তরা এবং খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিক ইদ্রিস শেখ সহ জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জেএমবি সদস্য ইদ্রিস শেখ। মঙ্গলবার প্রকাশিত 2টি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ইদ্রিস আদালতে জানিয়েছেন, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ জঙ্গিদের মদত দিচ্ছেন। ইদ্রিস আরও জানিয়েছেন, এই চক্রান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইও জড়িত। এ নিরাপত্তা বিশ্লেষকের মতে, বাংলাদেশে কূটনৈতিক তৎপরতার আড়ালে আইএসআই এর তৎপরতা নতুন কিছু নয়। তার কাছে প্রশ্ন ছিল, এমন তৎপরতায় পাকিস্তানের স্বার্থ কি? দূতাবাসকে ঘিরেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের নেটওয়ার্ক গড়ে তোলে। তো সেক্ষেত্রে এখানে তার আমি কোনো অন্যরকম দেখছি না। তো সেখানে স্বভাবতই যারা আইএসের যারা কাজ করেন, তারা এই ডিপ্লোম্যাটের কাভারেই তারা বাংলাদেশে অবস্থান করেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ করলো যে তারা সক্রিয়ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ করতে চায়। সেটি প্রমাণিত হলো এই ধরা পড়া পাকিস্তানের জবানবন্দি থেকে। এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের মাটিতে বসে কোনো বিদেশি কূটনীতিককে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না। পাকিস্তানের সঙ্গে সশস্ত্র আন্দোলনের যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তাদের কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। এখানে যেই আসুন, আপনি যেই নামটি বললেন, সেই নামটি ছাড়া যদি আরও কেউ এখানে জড়িত থাকে, আমাদের দেশে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে আমাদের দেশে করতে দিব। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে সময় সংবাদকে মুঠোফোনে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে মুসলিম প্রধান ৩৪ দেশের সমন্বয়ে নতুন জোট গঠন করেছে সৌদি আরব। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নির্দিষ্ট করে আইএস বিরোধী নয়, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে এ জোট। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি দাবি করেন, এ জোট থেকে লাভবান হবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে এহসান জুয়েলের রিপোর্টে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পুরনো মোড়কে নতুন সমস্যার নাম আইএস। পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা এই জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 10টির বেশি দেশ নিয়ে গঠিত হয়েছে জোট। রাশিয়ার পৃথক বিমান হামলার পাশাপাশি ফ্রান্সের নেতৃত্বে চেষ্টা চলছে সমন্বিত একটি জোট গঠনের। এমন সব আন্তর্জাতিক তৎপরতার মধ্যেই জঙ্গি দমনে বাংলাদেশ সহ 34 সদস্যের নতুন জোট গঠনের কথা ঘোষণা করেছে সৌদি আরব। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ভয়াবহ রূপ নিয়েছে। ইরাক ও সিরিয়ার দায়েশ, পাকিস্তান, আফগানিস্তানে তালেবান সহ মিশর, ইয়েমেন, লিবিয়া, মালি সহ বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের নতুন জোট সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করবে। তবে বাংলাদেশ বলছে, শুধু আইএস বিরোধী যুদ্ধ ঘোষণা নয়, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধেই এই জোট কাজ করবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আইএস এর সাথে, এই উদ্যোগ কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়। সেই অবস্থানে পরিবর্তন বাংলাদেশের হচ্ছে না, কিন্তু বাইল্যাটারালি বা ছোট ছোট প্ল্যাটফর্মে যেগুলি থাকে, এটাকে আরো বড় প্ল্যাটফর্মে নিয়ে এসে ওআইসি ভুক্ত মুসলিম সকল রাষ্ট্রকে এটা আহ্বান জানানো হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটাতে প্রাথমিক সম্মতি দিয়েছেন এবং এটার আরো ডিটেল আমরা জানতে চেয়েছি। সামনের দিনে অ্যাকচুয়াল এনগেজমেন্টের কি কি কমিটমেন্ট থাকতে হবে। জোটে যোগ দিলে বাংলাদেশ আইএসের তোপের মুখে পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলছেন, সমন্বিত জোটে উপকৃত হবে সবাই। বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। কাউন্টার টেরোরিজম এন্ড র্যাডিক্যাল এক্সট্রিমিজম কমব্যাট করার জন্য একটা সেন্টার রিয়াদে স্থাপন করা হবে। এই দেশগুলির অভিজ্ঞতা, তাদের তথ্য, কোনো হোমগ্রোন মেকানিজম, এগুলি একটি দেশ আরেকটি দেশের সাথে তাদের বেস্ট প্র্যাকটিসেসগুলি শেয়ার করবে। সৌদি বাদশার এই উদ্যোগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকা দেশগুলোকে আরো সমন্বিতভাবে কাজ করতে উৎসাহিত করবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। বছরে 50,000 তরুণকে দেয়া হবে ট্রেনিং। মুক্তিযোদ্ধাদের বীরত্ব তুলে ধরে নির্মিত ভিডিও গেম উদ্বোধন। রাজশাহীর কাটাখালীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 জন সহ 9 যাত্রী নিহত হয়েছেন। এছাড়া যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 4 জন। রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের 14 এলাকায় রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অর্পা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। আমি আমার ভাই একসাথে ছিলাম, আর আব্বা আমার পাশেই মাঝখানে ফাঁকা ওই সিটে ছিল। আমি পড়ে গেছি, বুঝতে পারছি। টাকায় দেখি আব্বা নিঃশ্বাস ছিল, আর একটু আগে নিঃশ্বাস বাঁচল নি। এখন পর্যন্ত 37 জন আপনার আরএমসিএসে ভর্তি হয়েছে, তার মধ্যে 7 জন আপনার ডেড আর কি। ক্রিটিক্যাল আছে 4 জন রোগী, আর বাকিরা মোটামুটি আমরা আশা করছি যে এরা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাছাড়া যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য অবশ্যই সরকারের তরফ থেকে আমরা সহায়তা দিচ্ছি। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের পুরজনা এলাকা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল একটি নসিমন। এটি হাটিকুমরুল নগরবাড়ি মহাসড়কের গারদাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্ক লরি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। একটা লসিমন ওই দিকে যাওয়া ছিল উত্তর দিকে, আর ট্যাঙ্ক লরিটা এখন মনে হয় যে দক্ষিণ দিকে যাওয়া ছিল। হঠাৎ করে মানে চাকার একটা আওয়াজ পাওয়া গেল আর কি। আওয়াজ পাওয়ার পরপরই মরমর করে ভাই মারা গেছে, লাতিন মারা গেছে, ভাবি মারা গেছে, বাইশটা মারা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি 20,000 টাকা করে দেব। আমরা শুনেছি পরিবারগুলো খুব গরিব। একই সাথে যারা আহত হয়েছে তাদেরকে প্রয়োজনে অর্থ সহায়তা দেবে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে একই এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এছাড়া যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সাবিহা নিপা, সময় সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর। প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোরেই দেশের বিভিন্ন পৌরসভা এলাকায় গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। সকালেই সাতক্ষীরা পৌর এলাকায় গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। নানামুখী প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। একই চিত্র দেখা যায় বরিশালের বাকেরগঞ্জেও। এই পৌরসভায় নিজের পক্ষে সমর্থন আদায় করতে বাকেরগঞ্জ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। রাজশাহীর বিভিন্ন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনী এলাকাগুলোয় সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে নানা হিসেব কষছেন ভোটাররা। পৌরসভা নির্বাচনের মাঝপথ থেকে বিএনপি সরে যাবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, বিএনপি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চায়। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে, এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে, যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কিনা। কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি এবং এই নির্বাচন আমরা পুরোপুরিভাবে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যাদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে তারাই এখন নাশকতার চেষ্টা চালাচ্ছে। যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াতকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন বেগম জিয়া। আজকে সেই পরাজিত শক্তি জামাত, যারা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যাদের নিবন্ধন বাতিল হয়েছে উচ্চতর আদালতে, যাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পথে, এরা এখন মরিয়া হয়ে এখনো অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের বিজয় দিবসে গোটা দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান, আসুন এই বিজয় দিবসে আমরা এত বর্ণাঢ্য এবং আড়ম্বর ভাবে আমরা অনুষ্ঠান করি, যাতে এই সমস্ত অশুভ শক্তি আর মাথার চুলে দাঁড়াতে না সাহস পায়। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রাকৃতিক গ্যাস সংকট মোকাবিলায় অপার সম্ভাবনা এখন বায়োগ্যাস। পরিবেশ বান্ধব জ্বালানির পাশাপাশি বাড়াচ্ছে জমির উর্বরতা। তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সব সময় পাশে থাকবে যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহযোগিতায় বেশ কয়েকটি সফটওয়্যার উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, বছরে 50,000 তরুণকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেবে আইসিটি মন্ত্রণালয়। তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ করে দেয়, তেমনি এর ক্ষতিকারক প্রভাবও সমাজে পড়ে। বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা আর চোরাচালানের কাজে এর ব্যবহার আছে। পর্নোগ্রাফিরও অবাধ বিচরণ সাইবার স্পেসে, অনেক সময় যার শিকার হয় কোমলমতি শিশুরা। এ ধরনের ক্ষতিকারক ওয়েবসাইট শিশুদের ব্যবহার বিষয়ে অভিভাবকদের পর্যবেক্ষণ ব্যবস্থায় রাখতে সফটওয়্যার সোনামণি গার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। উদ্বোধন করেন ভিডিও গেম মুক্তিযুদ্ধ ৭১ এবং আরও দুটি সফটওয়্যার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এসব সফটওয়্যার তৈরি করা হয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েদের এসব উদ্ভাবনায় উচ্ছ্বসিত সজীব ওয়াজেদ জয়। ভবিষ্যতে যাতে এরকম ক্যাপাবিলিটি, এরকম ট্রেনিং আর এসব আমাদের এই তরুণ উদ্যোক্তারা যেভাবে আবিষ্কার করেছে, ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি এবং নিজেদের ক্যাপাবিলিটি, যোগ্যতা আরও বাড়ানোর জন্য আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা টার্গেট রেখেছি বছরে 50,000 প্রশিক্ষণ আমরা ট্রেনিং দেব। সেটাই বাড়ানোর জন্য, সেটাই এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই LICT ল্যাব।
এছাড়া আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে জয় উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি গবেষণা এবং প্রশিক্ষণের জন্য বিশেষায়িত কম্পিউটার ল্যাব। সরকারি প্রতিষ্ঠানের আইটি কর্মকর্তা এবং পেশাজীবীদের দক্ষতা বাড়াতে কাজ করবে এই ল্যাব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার বিষয়ে পাকিস্তানের মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে প্রতিষ্ঠানটির নীতিগত এই সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। 1971 সালে 25 মার্চ কাল রাত্রিতে পাকিস্তানিরা ঘুমন্ত ঢাকাবাসীদের গুলি করে নির্বিচারে হত্যা করে। এ সময় টার্গেট করে হামলা করা হয় রাজারবাগ পুলিশ লাইন্সে, পিলখানার ইপিআরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষক শিক্ষার্থীদেরও। এরপর পুরো 9 মাস ধরে চলে একের পর এক গণহত্যা। এত বড় হত্যাযজ্ঞ অথচ পাকিস্তানের অস্বীকার। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর নিয়ে দেশটির বক্তব্য, বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তবে স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আক্ষেপটা যেন একটু বেশি। তাই পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। যুদ্ধ অপরাধ কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে পারছে, সেখানে তাদের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক রাখার প্রয়োজন নাই। সেখানে হাই কমিশনের সম্পর্ক হোক আর সেটা স্টুডেন্ট এক্সচেঞ্জ হোক। বাংলাদেশের গণহত্যা নিয়ে পাকিস্তান যে মন্তব্য করেছে, আমার মনে হয় তাদের উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ডিসিশন নিয়েছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই। গৃহীত এই সিদ্ধান্তকে নৈতিক সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরাও। 1971 সনের তাদের যে কৃতকর্ম, সেজন্য তাদের অনুশোচনা নাই, বরঞ্চ এখনো তারা সেটাকে অন করতেছে এবং এখনো যুদ্ধাপরাধীদের পক্ষে। তার মানে কি? তাহলে সে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে তার অস্তিত্বটাই বিপন্ন হয়, সেইটাই এখন বড় আকারের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পাকিস্তান সরকারের এই বক্তব্যের পরে ক্ষয়ক্ষতি চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এইটাই সবচেয়ে বড় ক্ষতি, যে পাকিস্তানের এই ধরনের মিথ্যাচারের সঙ্গে যদি আমরা নিজেদের সম্পর্ক বজায় রাখি। উপাচার্য বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা নিয়ে নতুনভাবে চিন্তার সময় এসেছে এখনই। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে নতুন কোনো ক্ষেত্র আবিষ্কৃত না হলে মজুদ প্রাকৃতিক গ্যাস একসময় নিঃশেষ হয়ে যাবে। ভবিষ্যতে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় এক্ষেত্রে নবায়নযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে অপার সম্ভাবনা সৃষ্টি করছে বায়োগ্যাস। শুধু বাড়িতে গৃহপালিত পশুর বিষ্ঠা দিয়েই মেটানো সম্ভব হচ্ছে জ্বালানি চাহিদা। পাশাপাশি এর ক্ষেত্রে প্রাপ্ত জৈব সার জমিতে ব্যবহারে বাড়ছে উৎপাদন ক্ষমতা। কয়েকটি উন্নত দেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকল সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে এই অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। বিস্তারিত থাকছে ইজাজ শৌমিকের রিপোর্টে। খাদ্য প্রস্তুতিতে তাপশক্তির ব্যবহার বহু প্রাচীন। বর্তমানে একদম গ্রামীণ পর্যায়ে প্রাকৃতিক গ্যাস সহজলভ্য না হওয়ায় দেশের জনপ্রিয় হচ্ছে বায়োগ্যাস প্রযুক্তি। বায়োগ্যাস প্লান্টের সুবিধাভোগীরা বলছেন, গৃহপালিত পশুর বিষ্ঠা দিয়ে একটি পরিবারের প্রতিদিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইডকলের দেয়া হিসেবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস ব্যবহারে প্রতি বছর 40,000 টন জ্বালানি কাঠ সাশ্রয়ের পাশাপাশি 1,200 টন কেরোসিনের ব্যবহার কমিয়ে দিচ্ছে। 5 জন সদস্য, তো সকালে রান্না, দুপুরে রান্না, বিকালে রান্না, টোটাল রান্নাটাই হয় এই গ্যাসের মাধ্যমে। আগে লাকড়িতে পাকাইতাম, আমার বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি নাই ঠিক মতো, ওইখানে লাকড়িতে রান্না চড়িয়ে দিয়ে এসে ওদের কাছে বসতে পারি নাই। একটি বায়োগ্যাস প্লান্ট 20 বছর পর্যন্ত ক্রমাগত গ্যাস নিশ্চিত যেমন করছে, তেমনি এর থেকে প্রাপ্ত জৈব সার জমির উর্বরতা শক্তি বাড়াচ্ছে। ইডকলের দেয়া হিসেব অনুযায়ী সারা দেশে যে 40,000 বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে, তা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ জৈব সার উৎপন্ন হচ্ছে। এতে প্রায় 15,000 টন রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমছে। আর এই এলাকার কৃষকরা বলছেন, রাসায়নিক সার ব্যবহার করায় তাদের ক্ষেতের ফসল ভালো হবে কি হবে না সেটা নিয়ে যে সন্দেহ থেকে যেত, জৈব সার ব্যবহার করায় সে তুলনায় তাদের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। জৈব সারটা আমি ব্যবহার করছি, গরুর গোবর ফেলাইছি, ছাই ফেলাইছি, তার উপর গাছ বুনছি।
তাতে আমার ফলনটা খুব ভালো হয়েছে। এই গোবরটা দিয়ে আমি কেঁচু সার তৈরি করতেছি, সে কেঁচু সারটা আবার এই জমিতে ব্যবহার করি আমরা। বেশি ফলন পাইছি এই জৈব সারটা দিলে। 2006 সাল থেকে সারা দেশে এই নবায়নযোগ্য বায়োগ্যাস প্লান্ট স্থাপনে 39টি সহযোগী সংগঠনকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইটকল। মুরগির বিষ্ঠা বা গোবরের কথা বলছি, সেটি একটি ডাইজেস্টারের মধ্যে দিয়ে দেয়া, পানি মিশ্রিত করে, এবং সেটা একটা অ্যানারোবিক কন্ডিশনে এটা ডাইজেশন হয় এবং সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেই ক্লিন গ্যাসটা একটা বার্নারের মাধ্যমে মানুষ জ্বালাতে পারে। নেদারল্যান্ড বেসড একটা দাতা সংস্থা, তারা আমাদের সাথে কাজ করছিল। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, KfW এবং বিশ্ব ব্যাংক এরাও যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি আশা করছে 2018 সালের মধ্যে সারা দেশে 1 লাখ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে সক্ষম হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। তুরস্কের বিরুদ্ধে রাশিয়ার সাম্প্রতিক আচরণে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু। রোববার রুশ যুদ্ধজাহাজ থেকে তুরস্কের একটি মাছ ধরার নৌযানকে গুলি ছুঁড়ে সতর্ক করার ঘটনার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। রাশিয়া ও তুরস্কের মধ্যে আস্থার যে সম্পর্ক ছিল তা পুনঃস্থাপন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তুরস্কের নৌযানটি জাহাজটির খুব কাছে চলে আসায় সংঘর্ষ এড়াতে সতর্ক করতে এই গুলি ছোড়া হয়েছে। তবে এজিয়ান সাগরের তুর্কি জেলেরা জানান তারা কোনো গুলির শব্দ শুনতে পাননি। গুলি ছোড়ার আগে রুশ যুদ্ধজাহাজ থেকে কোনো ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানের মধ্যে মঙ্গলবারের নির্ধারিত বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয় মস্কো। রোববার রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে বৈঠক বাতিলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে আইএস নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে তুর্কি সেনা মোতায়েনকে কেন্দ্র করে টানা কয়েকদিনের বাগদাদ আঙ্কারা বিরোধের পর সোমবার সেখান থেকে কিছু সংখ্যক সেনা প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর তৃতীয় আসরের ফাইনালে মিরপুরের রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই মুহূর্তে ব্যাট করছে বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 109 রান। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি বরিশালের। দলীয় 19 রানেই আজহার জাইদির শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি মারুফ। এরপর সেগু প্রসন্ন ঝড়ে গতিতে মাত্র 19 বলে করেন 33 রান। দলীয় 54 রানে স্টিভানসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরই বরিশালের দুর্গের সবচেয়ে বড় আঘাত হানেন ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি। দলীয় 68 রানে তিনি ফিরিয়ে দেন বরিশালের হয়ে দারুণ ফর্মে থাকা সাব্বিরকে। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি বেঁধে বুলসের রানের চাকা সচল রেখেছেন শাহরিয়ার নাফিস। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 45তম বিজয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা। বর্ণিল সাজে রাজধানী। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত প্রয়োজনে আইন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাপানি নাগরিক হত্যা সহ 6টি ঘটনায় জেএমবি জড়িত। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহীতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 সদস্য সহ নসিমনের 9 যাত্রী নিহত। এবং প্রতীক বরাদ্দের পর সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। বিএনপি নির্বাচনে মাঝপথ থেকে সরে যাবে না, বললেন ফখরুল। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।